ক্যালেন্ডারের ডেট আর টাইম অনুযায়ী আজকে আমারই হাল্লাবোলের অনুষ্ঠান থাকার কথা ছিল আর সেরকমই আছে। তবে আমার আজকে প্রথম অনুষ্ঠান করতে বসে মনে হলো যে আজকে হয়তো আমার এই অনুষ্ঠানটা সঞ্চালনা করবার দায়িত্ব না থাকলেই ভালো হতো। আপনারা জানেন যে আরও আমার সঙ্গে আমার যারা কলিগ রয়েছেন তারা অনুষ্ঠান করেন। অত্যন্ত ভগ্ন হৃদয়ে সকাল থেকে যে হাহাকার, যে কান্না, বুক ভাঙা যে ব্যথা, এটা দেখছিলাম। দেখতে দেখতে মনে হচ্ছিল যে এই নির্মমতার কি প্রয়োজন ছিল। এই অভিশপ্ত দিনটা বাংলার মানুষকে দেখতে হলো কয়েকজন মানুষের লোভের জন্য এবং তাদের স্বার্থ সিদ্ধির জন্য। সেই স্বার্থ সিদ্ধি করতে গিয়ে আজকে 25,752 জনের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেল। অর্থাৎ একটু বলা ভালো যে গত বছর 1 এপ্রিলের এই কলকাতা হাইকোর্টের রায়কেই প্রায় বহাল রাখলেন, দু একটা ইস্যু ছাড়া। আজকে কোর্ট এর ফলে শিক্ষা ব্যবস্থা একটা চূড়ান্ত প্রশ্নের মধ্যে পড়ল। শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী দিনে, তার আগামী একটা সংশয়ের মধ্যে পড়ল। পাশাপাশি এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতা, যে বিশ্বাস, যে ট্রান্সপারেন্সি ওপর মানুষ বিশ্বাস করেন, সেই ভরসাটা কোথাও দাঁড়িয়ে একটা জিরো পয়েন্টে চলে গেল। অর্থাৎ আগামী দিনে এই যে সমস্ত নিয়ামক সংস্থাগুলো পরীক্ষা নেবে তাদের উপরেও কিন্তু নানান রকম প্রশ্ন উঠল আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু এই যে চাকরি চলে যাওয়া, এই যে হতাশা, হাহাকার, এই যে ব্যর্থতা, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পরিসমাপ্তি হল অত্যন্ত খারাপভাবে। এর দায় কে নেবেন এই প্রশ্নে আজকে যখন সারা বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছেন যে দায় কার, এই দায়িত্বটা কে নেবে, ঠিক সেই সময় দুপুরের কিছু পর মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বললেন যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি, কাজেই দায় আমার নয়। তিনি পরিষ্কারভাবে বললেন এ দায় শুধু তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারের দায় নয়, যে তা নয়। পরিষ্কারভাবে এই দায় হচ্ছে বিজেপি এবং বামেদের। অর্থাৎ বিজেপি এবং বামেরা বাংলাকে মেলাইন করবার জন্য, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার জন্য তারা চেষ্টা করছেন। আজকে বিস্তারিত আপনাদেরকে শোনাবো, কিন্তু একেবারে প্রথমে পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায়। আমাদের সঙ্গে আজকে শাসক দলের পক্ষে রাজনৈতিক আলোচক বিশ্লেষক দেবব্রত রায় রয়েছেন। দেবব্রত দাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দীপ্তিমান বসু রয়েছেন বিজেপি মুখপাত্র, আজকের আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য রাজনৈতিক পর্যালোচক এবং এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রায় কয়েক হাজার প্যানেল করার অভিজ্ঞতা ঝন্টুদার রয়েছে। ঝন্টু বড়াইকে আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাবো ঝন্টুদাকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে চাকরিহারা শিক্ষক রাজীব, এই নিয়ে রাজীবের সঙ্গে আমার অনুষ্ঠান হচ্ছে নানা করে 3-4 বার তো হবেই। রাজীব হাঁসদা আমার সঙ্গে রয়েছেন, চাকরিহারা শিক্ষক। সমবেদনার কথা বলে, মেকি কথা আমি খুব একটা বলতে পারি না, সমবেদনার কথা, এর বিরুদ্ধে কি স্টেপ নেবে আগামী দিনে চাকরিহারারা সেটা আমরা দেখতে চাই পুরো বাংলার মানুষ। শামীম আহমেদ আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, আমি শামীম সাহেবকেও স্বাগত জানাবো, আর কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একেবারে প্রথম রাজীবকে দিয়ে শুরু করতে চাই। রাজীব, আজকে যেই একটা হতাশার দিন, হাহাকারের দিন, একাধিক পরিবার, মানে নানা করে কম বেশি 1 লক্ষ মানুষ সরাসরি এফেক্টেড হলেন। আমরা তো সবাই ইনডিরেক্টলি এফেক্টেড, কিন্তু তোমাদের পরিবারে এক একজনের যদি 4 জন করে মেম্বার ধরে নিই ন্যূনতম, তাহলেও কিন্তু তারা এফেক্টেড। আজকে এই দিনটার যে দেখতে হলো, তার জন্য দায় কার? এটা যখন প্রশ্ন, তখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে আরও সময় দিলে আমরা বার করে দিতাম। কি ঠিক কি ভুল, কি সময় কি সত্যি পাননি উনি? এই দায়টা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। উনি বারবার একটা কথা বলছেন, আজকে আপনারা সবাই শুনেছেন যে আরও সময় দরকার, কিন্তু আমাদেরকে, যোগ্যদেরকে বাঁচানোর জন্য এই সরকার কি কম সময় পায়নি? হাইকোর্টে সময় পেয়েছেন, সুপ্রিম কোর্টে সময় পেয়েছেন, তাহলে কেন এই কথা উনি বলছেন? প্রশ্নটা হচ্ছে, এই সরকার আমাদের পক্ষে কোনোদিনও ছিলেন না, মানে যোগ্যদের পক্ষে কোনোদিনও ছিলেন না, এটা জোর করে বলতে পারছি। এই যে 25,752 এতজন ক্যান্ডিডেট আছি, চাকরি প্রার্থী আছি, আমাদের ফ্যামিলি এবং এই যে সমাজ, এই যে সমাজের উপর কত যে প্রভাব পড়লো, এটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না? কিংবা আমরা আমাদের ভারতবাসী কিংবা পশ্চিমবঙ্গবাসী কি বুঝতে পারছে না? সবাই বুঝতে পারছে। এই যে আমি একজন সাঁওতাল কমিউনিটি থেকে বিলং করি, আমি একজন দরিদ্র পরিবার থেকে এত কষ্ট করে পড়াশোনা করে এখানে উঠে এসেছি। এর আগে আমি কিন্তু অন্য চাকরি করতাম, সেই চাকরি ছেড়ে আমি এখানে চলে এসেছি।
আমি আপার প্রাইমারিতেও আমি সিলেকশন হয়েছিলাম, আমি আপার প্রাইমারিতে যাইনি। তাহলে আমি দুটো চাকরি ছেড়ে এখানে চলে এসেছি, তাহলে আমার অন্যায়টা কোথায়? আমি কি অন্যায় করেছি? এতে আমার পরিবার যেমন এফেক্টেড হয়েছে, আমার কমিউনিটি, আমার সমাজ এফেক্টেড হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের স্বাধীন ভারতের কালো দিন, শিক্ষা ব্যবস্থার কালো দিন বলে মনে করি। এই দায়িত্ব কিন্তু আমাদের সরকার এবং এসএসসি এটা ঝেড়ে ফেলতে পারে না, দায় নিতে হবে। এবং এই যে রায় হয়েছে, এই রায়টাকে আমরা যারা যোগ্যরা কেউ মেনে নিতে পারছি না। আমার মনে হয় এই রায়টাকে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, যদি আরও একটু ডিলে করে, যদি দেরি করে, আরও একটু হিয়ারিং করে যদি বলা যেত, তাহলে আরও ভালো হতো। কেন কি, যেহেতু আমাদের সংবিধানে আছে যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। আমরা কি অপরাধ করেছি? আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমাদের তো অপরাধ নেই, তাহলে আমরা কেন পাঠার বলি হলাম? বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে সময় দেওয়া হয়নি, সময় অনেক পেয়েছেন। মুখ্যমন্ত্রী কিংবা এসএসসি যদি আমাদের পাশে থাকতেন, তাহলে এই আমাদের দুর্দশা হতো না। তার মানে রাজীব, হাইকোর্টে শুনুন, আমাকে বলতে হাইকোর্টে এতদিন ধরে আপনারা বলছেন মুখ্যমন্ত্রী এবং এসএসসি আপনাদের পাশে থাকেননি, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর আরও সময় প্রয়োজন ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আজকে আপনাদেরকে একবার শোনাই। খুব পরিষ্কারভাবে নবান্নে বসে প্রেস কনফারেন্স করে সারা বাংলার মানুষ এবং বাংলার বাইরের মানুষও শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধানের এই বক্তব্য। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষ অংশ নিয়ে দীপ্তিমানদার কাছে যাব। বিজেপি টার্গেট করেছে, শুধু বিজেপি নয়, এর সঙ্গে বামেরাও যুক্ত। বিজেপি এবং বামেরা টার্গেট করছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এবং মমতা বলছেন আমার কাছে সময় পেলে, এটা কিন্তু উনি একা বৈঠকে বলছেন না, মিডিয়া মাধ্যমে সারা রাজ্যের মানুষ শুনছেন যে আমি আরো সময় পেলে আমি বার করে দিতে পারতাম কি ঠিক বা কি ভুল, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, এটাও উনি বলছেন সামনে। দেবাশিস, তুমি যে তোমার বক্তব্য যখন শুরু করলে অনুষ্ঠান, তখন বলছিলে যে মানুষের কান্না, এই কান্নার সামনে আমার অনুষ্ঠান করা অনেক একদম একদম আমি জানিয়েওছি। ব্যাপারটা হচ্ছে বাংলার কান্না, এটা যেন এক ক্রমশ সমার্থক শব্দে পরিণত হচ্ছে। খবরের ভান্ডার খুললেই আমরা দেখতে পাই ছাত্রের কান্না, দেখতে পাই চাকরি প্রার্থীর কান্না, ছোট ব্যবসায়ীদের কান্না, শিক্ষকের কান্না, সরকারি চাকুরিরা কাঁদছে ডিএর জন্য, মা মাটি মানুষ, সত্যিকারের মা মাটি মানুষ, তাদের সবার কান্না আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অধ্যায় জুড়ে, প্রত্যেকটা ঘটনা জুড়ে, প্রত্যেকটা সময় জুড়ে। হাসছে কারা? হাসছে শুধু তৃণমূলের বেনিফিশিয়ারি পার্ট। এই পশ্চিমবঙ্গে হাসার অধিকার তাদের, হাসার ক্ষমতা তাদের। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেনিফিশিয়ারি পার্টই শুধুমাত্র হাসছে, সবার চোখে জল। আজকে যে কথা, যে দায় এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপির উপর চাপিয়ে দিলেন, এটা তার পক্ষেই সম্ভব। এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য পৃথিবীতে। তার কারণ হচ্ছে, আমি কোনোদিন কোনো বিরোধী বা কোনো যারা পদে আছেন তাদের সম্পর্কে কোনো রকম খারাপ মন্তব্য আমি করি না, আমার টিভির ইতিহাসে যতদিন প্যানেল করছি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুখ্যমন্ত্রীর মতন নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে ছিল না, আগামী দিনেও দেখবে কিনা তার মানে সেই দৃষ্টান্ত আসবে কিনা আমি জানি না। কিন্তু না, আজকেও কি প্রেস যে মিট উনি করেছেন সেখানে উনি কি পলিটিক্স করলেন, মানে পলিটিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন, না রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী হিসেবে তার রেসপন্সিবিলিটি থাকবে, এতগুলো পরিবারের দুঃখ কষ্ট তার পাশে দাঁড়িয়ে ওনার সমবেদনাটাকে বেশি দেখলেন নাকি পলিটিক্সটা বেশি দেখলেন? দেখো, 2011-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব যদি আমরা দেখি, যখনই দল কোনো বিড়ম্বনায় পড়েছে তখনই সঙ্গে সঙ্গে উনি মুখ্যমন্ত্রীর পোস্টটা ছেড়ে দলের দলনেত্রীর পোস্টের অবতীর্ণ হয়েছে। এটাও তার ব্যতিক্রম নয়। আজকে যেভাবে, তার কারণ হচ্ছে উনি প্রত্যেকটা ঘটনা জানতেন, প্রত্যেকটা ঘটনা জানতেন বলেই
নির্লজ্জভাবে দাঁড়িয়ে পড়েছেন এইগুলোকে সমর্থন করতে এবং বিজেপি সহ অন্যান্য দলের কাঁধে এই দায়ভারটাকে চাপিয়ে দিতে। আচ্ছা তুমি বলো, 2021 সালের নভেম্বর মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই তদন্ত হোক, অর্থাৎ কোর্টের আদেশে তদন্ত শুরু হয়েছিল। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ভার্ডিক্ট ছিল, সেই ভার্ডিক্টে কত বছর আগে বলা হয়েছিল যে 6,000 প্লাস এই সংখ্যার 7,000-এর কাছাকাছি সংখ্যা তিনি বলেছিলেন যে এই লোকগুলো অনৈতিকভাবে চাকরি পেয়েছে, এরা অযোগ্য। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকে চ্যালেঞ্জ করার কি দরকার ছিল? কেন তিনি ডিভিশনাল বেঞ্চে গেলেন? কেন তিনি এই রাজ্য সরকারের মুখ পুড়তে, কার পয়সা রক্ষা করতে তিনি আমাদের পয়সা খরচা করে ঘুরতে গিয়ে, অবশ্যই আমাদের পয়সা খরচা করে তিনি সুপ্রিম কোর্টে গেলেন। আজকে এই যে 25,737 বোধ হয় 25,752 এই চাকরি তো বাতিল হতো না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী 7,000-এর কাছাকাছি চাকরি বাতিল হতো। তাহলে আজকে এই বিড়ম্বনাতে এই যে এত অংশের মানুষ, প্রায় 1 লক্ষের কাছাকাছি যে পরিবার যদি আমরা ধরি, তারা যে ডিপ্রাইভড হলেন, এর দায় কার? এর দায় তো রাজ্য সরকারের। রাজ্য সরকার এই জিনিসটাকে যদি সেইখানে স্বীকার করে নিতেন, কেন স্বীকার করতে পারলেন না? তার কারণ হচ্ছে এর সঙ্গে তার নিজেদের লোকরা জড়িত। আমি তো বলছি আরো বড় ঘটনার ভার্ডিক্ট আসতে চলেছে 8 তারিখে সুপার নিউমারিক পোস্টের জন্য। এই যে অতিরিক্ত পোস্ট করা হয়েছিল, আমি সেটা নিয়ে দীপ্তিমান আমি আসবো, কিন্তু এই যে যারা চাকরি হারালেন তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। বলছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় বসে বলছেন? প্রশাসনিক ভবনে বসে বলছেন। শুনুন। It's been targeted politically to demolish the education system, to demolish the democratic system, to demolish all the system, to politicize, to create the confusion and the vandalism, and to deprive our boys, our girls. SC is there, ST is there, OBC is there, general caste is there, minorities are there. Can they deprive all these people? Is it the politics? Is it the way? If there is a will, there is a way. So we have the will. We have taken this verdict as a positively, and we will do it. We will act it positively. দেবব্রত দা, আপনি তো সমাজের সৃজনশীল অংশের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, হ্যাঁ, শিক্ষিত। তো আমি ছেড়ে দিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন, বা অনেকে তো তাকে নিয়ে নানান রকম আলোচনা করেন, অনেকে সমালোচনা করেন, অনেকে প্রশংসা করেন, হয়তো অনেক মানুষ তার নিন্দাও করেন। আমি আপনার কাছে আসছি, একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভে দেখতে গেলে, হয়তো আপনার বাড়িতেও সন্তান রয়েছে, এই যে পরিবারগুলোর উপর আজকে যে একটা নিরাশার অন্ধকার, আজকে তারা জানে না যে আগামীকাল কি হবে। কারুর বিরাট টাকা লোন, কেউ ফ্ল্যাট নিয়েছে, কেউ কোথাও টাকা ইনভেস্ট করে ফেলেছে, কেউ দেখা যাচ্ছে তাদের সারা জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সম্পূর্ণ একটা হতাশাজনক জায়গায় পৌঁছে গেল। এবার আপনি বলতে পারেন যে আবার তারা পরীক্ষা দিতে পারবে বা কিছু। এখন আপনাকে বা আমাকে দুজনকে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয়, তাহলে আমরা ওই সময় যা ফল করেছিলাম সেই ফল করতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। আর এখানে একটা জীবন মরণ সমস্যা, চাকরি পাওয়া না পাওয়া বা চাকরি চলে যাওয়া। আপনার কথা, আপনার নেত্রী আজকে প্রেস কনফারেন্স করে প্রশাসনিক ভবন থেকে চিৎকার করে স্ট্যাবলিশ করবার চেষ্টা করছেন যে বিজেপির দোষ, সিপিএমের দোষ, আমাদের কোনো দোষ নেই, এসএসসির দোষ, কারণ উনি বলেছেন এসএসসি অটোনোমাস বডি। এই যে কথাগুলো কি ঠিক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার কি মনে হয় আপনার নেত্রী হিসাবে? দেখুন, সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ যে রায় দিয়েছেন, সম্মান জানিয়ে বলছি, আমি আইনের ব্যবসাও করি না, আইনজ্ঞও নই, কিন্তু আইনে একটা কথা আছে অনেক প্রচলিত, ব্ল্যাকস্টোন রেশিও, যে রেশিওতে বলে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়। এটা প্রথম কথা। এটা যারা আইন নিয়ে পড়াশোনা করেন, যারা ছাত্র, তারা এটা জানেন। এখানে একটা প্রশ্ন আসে, অপরাধী এবং নিরপরাধ স্পেসিফিকভাবে আদালত ভাগ করে দিল। আমি আদালতকে প্রশ্ন করছি না, সেখানে বলা হচ্ছে যারা অযোগ্য তাদেরকে 12% হারে সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে, যেটা হাইকোর্টের নির্দেশ বলছে। হ্যাঁ বলছি, ফেরত দিতে হবে। কিন্তু এখানে যোগ্য এবং অযোগ্য যেখানে ডিফারেন্স ভাগ করা গেছে,
সেখানে যোগ্যদের করা কেন কেন বঞ্চিত? এখানে তো একটা রায় বেরিয়ে আছে তো, এখানে কার বলছে। রায় আছে? ওই অযোগ্য যারা তাদের তো টাকা ফেরত দিতে হবে, এরকম একটা এসছে তো আজকে না না দেখলাম। না না না, আপনি গুলিয়ে ফেলছেন। না না, গুলিয়ে ফেলার নয়। না না অযোগ্যদের টাকা আজকে তিনটে যে পার্টি, আজকে আইনজীবী শামীম আহমেদ থাকলে বেটার হতো, আর উনি বলতে পারতেন, হয়তো বা রাজীবও বলতে পারবেন, ঝন্টুদা আছেনি। আজকে এই যে সংখ্যাটা এসএসসির তরফ থেকে 5,500 মতো বলা হচ্ছে, রাজ্য সরকার বলছেন 4,900 সামথিং, আবার দেখা যাচ্ছে এই যে যারা এদের পক্ষ থেকে আবার একটা এই বিভিন্ন ফিগার। আজকে কোর্টের কাছে কোন রাস্তা খোলা ছিল আপনি আমাকে বলুন। আজকে কোর্টের কাছে কোর্টকে বারবার করে মেলাইন করা হয়েছে, কোর্টকে কনফিউজ করে দেওয়া হয়েছে। আজকে কোর্টের কাছে কি তথ্য ছিল আপনি 12% ভুলে যান। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখানে আমরা যেটা আপনি অল্টারনেটিভ রাস্তা বলুন, কি রাস্তা ছিল? নিশ্চয়ই তারা বিচারক যে সিদ্ধান্ত নিয়ে যে তাদেরকে সম্মান জানিয়ে অল্টারনেটিভ রাস্তার কথা না, এটা পক্ষপাতিত্বমূলক। আপনারা কি তাহলে আশা করেছিলেন যে এই যে আপনারা কি আশা করেছিলেন যে ন্যায্য অনৈর্যর তাল গলে কেসটা জটিল হয়ে যাবে এবং ওই যে একজনও যাতে নিরপরাধ শাস্তি না পায় সেই ফাঁক গলে আপনারা নিরপরাধের সম্বন্ধে কারা বল, যারা নিরপরাধী অবশ্যই এটা তো বাস্তব, নিরপরাধী রয়েছে, কিছু অযোগ্য রয়েছে, তার জন্য যারা অন্যায় করেছে এটা বাঁচবে কে? করছে। আমাকে দেবব্রত বাবু বাঁচবেটা কে? কিন্তু দেখুন এই মানুষগুলো যাদের আজকে আনন্দ করার দিন, নিশ্চয়ই তো তারা জিতেছেন, তারা তো আনন্দ করবেন, বিকাশবাবু আনন্দ করবেন, ফিরদৌস স্বামী আনন্দ করবেন। আপনি আবার অন্যদিকে চলে যাচ্ছেন। না অন্যদিকে যাচ্ছি না, আমাকে বলুন যে আমাকে এটা বলুন, আজকে চাকরিগুলো বাতিল হলো, দায় কে নেবে? দায়িত্ব কার ছিল? শুনুন, দায়িত্ব নিশ্চয়ই একটা গাফিলতির জায়গা ছিল, কেউ বলুন সেটা আপনি মুখ থেকে স্বীকার করুন, কার গাফিলতি ছিল? ভারতবর্ষে এই ধরনের দুর্নীতি মানে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, আমরা যদি ব্যাপক কেলেঙ্কারি দেখি, এরকম দুর্নীতি ভারতবর্ষের মধ্যে প্রথম নাই। এখন বিজেপি বলবে আমাদের অনেক দোকান রয়েছে, সেই একটা দোকানে আমাদের খারাপ প্রোডাক্ট বেরিয়েছে, কোনো নাই। আরো বলছি, এই যে কিছুদিন আগে নিট দুর্নীতি আমরা দেখলাম, এটা সারা রাজ্যের মানুষ দেখছে, নিশ্চয়ই অবশ্যই দেখছে। তো আজকে রাজ্যের সারা মানুষ দেখছে, আজকে হতাশ পরিবারগুলোর পাশে আপনারা মানবিকভাবে দাঁড়ানোর চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আমরা আছি, মানবিকভাবে আছি, তাদের পাশে আছি, তাদের 3 মাসের মধ্যে আদালত যেটা বলেছে আমরা সেটা পূরণ করব। কি পূরণ করবেন? 7 তারিখ কি আপনাদের নেক্সট প্ল্যানটা কি? 7 তারিখ ওনাদের সাথে বৈঠক ডেকেছে মুখ্যমন্ত্রী। কি করবেন? সেই বৈঠকে চাকরি দেবেন? নিশ্চয়ই কোনো পদ বেরোবে, উনি তো বলছেন ওনার সাথে আছে মুখ্যমন্ত্রী। কি বেরোবে? এতদিন ধরে 2019 সালে প্রেস ক্লাবের সামনে রাজীবরা সাক্ষী আছে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসলেন 19-এর লোকসভার আগে 1 মাসের মধ্যে লোকসভা নির্বাচন হয়ে যাবে, আমি চাকরি দেব। যারা চাকরি প্রার্থী ছিলেন তখন এই সমস্ত কেস আসেনি। সামনে যখন 2021 সাল থেকে কিছুক্ষণ আগে দীপ্তি বান্দা বলছিলেন 2021 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 7,000 জনের একটা মোটামুটি একটা অ্যাজাম্পশন করলেন যে এরা হচ্ছে অযোগ্য, এদেরকে বাদ দাও। চ্যালেঞ্জ করে হাইকোর্ট, তার থেকে সুপ্রিম কোর্ট চলে গেল হচ্ছে রাজ্য সরকার, সেখান থেকে পুরো প্যানেলের উপরে কোয়েশ্চেন উঠে গেল। দেবব্রত আপনারা কি চাইছেন একটু ক্লিয়ার করুন। যারা চাইছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার, পশ্চিমবঙ্গকে চাইছে, যারা চাই দেখতে তো পাচ্ছে, যারা বলুন, নাম বলুন। বিকাশ বাবুকে আজকে এমন একটা দিন, আজকে আপনাদের বলার দিন, আপনারা বলুন। তারা বিচার ব্যবস্থা থেকে রিটায়ার করছে, প্রাইস পোস্ট। তারা কি করবে? না তারা কি করবে আপনি আমাকে বলুন। একজন আজকে বিকাশ বাবু পেশায় একজন আইনজীবী, এখন উনি বলতে পারবেন উনি আইনজীবী আগে না বামপন্থী? বিকাশ বাবু তো এই প্রথম না, 2012 সালেও কাণ্ড করেছেন। আরে উনি অন্যায় করেছেন, এরা অভ্যেস। না এটা অভ্যেস। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আজকে বিকাশ বাবু কি অন্যায় করেছে? আজকে প্রশ্ন না, কিন্তু আপনি বলুন, আপনারা তো বিকাশ বাবুকে দোষ দিচ্ছেন। না কখনো ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, প্রশ্নটা যেখানে যোগ্যদের সম্বন্ধে কারা বলবে, নিশ্চয়ই অযোগ্যদের শাস্তি হোক, ফাঁসি হোক, জেলে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু যোগ্য যারা তাদেরকে বঞ্চিত কেন করা হচ্ছে? আমি প্রথম আপনাদের সামনে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে কি বলেছেন আজকে শুনুন। দুজনেরই আলাদা একটা পরিচয় আছে। অভিজিৎ গাঙ্গুলি তিনি এখন বিজেপির সাংসদ, যদিও উনি কোনো জায়গায় অভিজিৎ আমার মার্জনা করবেন, কারণ উনি নামটাই মনে করতে পারেননি, উনি গাঙ্গুলি এই সমস্ত বলেছেন নবান্নে বসে। অন্যদিকে বিকাশবাবুর নাম উল্লেখ করেছেন এবং বিকাশবাবুরা চিরকুটে চাকরি দিত বলে বলেছেন। আমার না কোনো একটা জায়গায় বাংলার মানুষের কাছে আমরাও কিছুটা দায়বদ্ধ, দেবব্রত বাবুরাও দায়বদ্ধ। দেবব্রত বাবুদের আজকে উত্তর দেওয়ার সময় আপনারা উত্তর দিন, মানুষকে বোঝান। দুদিন পর আপনাদের কিছু নির্লজ্জ প্রার্থী লোকের কাছে গলায় গামছা দিয়ে ভোট চাইতে যাবে, তার আগে আপনাদের মতো যারা শিক্ষিত তারা জবাব দিন। সেটা তো একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার দেবব্রত বাবুর কাছে আসবো আমি, তারপর ঝন্টুদার কাছে যাব। সঙ্গে ফিরে আসলাম। গত বছর 21 তারিখে 21 এপ্রিল 2024 দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির বেঞ্চ, হাইকোর্টের বেঞ্চ, তারা নির্দেশ দিয়েছিলেন
আর সেই নির্দেশে কিন্তু আজকে বহাল থেকে 25,752 জনের চাকরি আজকে বাতিল করতে হলো। আমি করা হলো থেকে বড় কথা হচ্ছে বলা ভালো, করতে হলো। দেবব্রত বাবুরা শুনুন, বারবার করে সুপ্রিম কোর্ট এসএসসিকে বলেছে আপনারা সেগ্রিগেট করে দিন, আপনারা পৃথক করে দিন কারা যোগ্য কারা অযোগ্য। একবার নয় দুবার নয়, বারবার করে বলা হয়েছে। আজকে লাইভে দেবব্রত বাবুর স্বীকার করুন, আমি সবার সামনে আজকে বলছি কারা এসএসসি কে বলা হয়েছে আপনারা করুন। এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট পয়েন্টে আজকে নবান্নে দুজন পেশায় আইনজীবী মানুষ, দুজনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু তাদের অবশ্যই পেশা হচ্ছে আইনজীবী। যদিও এখন অভিজিৎ বাবু আইনজীবী তার পেশা কিনা আমি জানি না। দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরপর শোনাবো। কোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা। The people, I should not mention their name, they are responsible for this case. It is their lawyer, it is their party member, a member of parliament who retired, who have taken voluntary retirement to contest the MP election, and after the retirement he said, I am a man of BJP party. Do you think the question is there to ask any clarification? I don't know Gangna Dang that they can say. He is not a lawyer now, politically he has done it. It is totally motivated. He is a political man. He is creating all the confusion and nuisance. অবাক হয়ে যায়, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত, ভাবছি একটা রেকমেন্ডেশন করব। আপনি বলুন দেবব্রত বাবু, আজকের এই স্পর্শকাতর দিনে এই পরিবারগুলোর যে কি অবস্থা সেটা আপনি নিজে ভাবুন। আমি জানি না আপনি কি পেশার সঙ্গে যুক্ত, বা যারা চাকরি করেন, ঝন্টু দ্বারা আছেন, বা আমরাও চাকরি করি এখানে। আজকে শুধু ভাবুন, উনি বসে বলছেন যে এই মামলা করবার জন্য বিকাশ বাবুকে উনি নোবেল দেওয়ার জন্য উনি আপিল করবেন, এক। দ্বিতীয়ত, গাঙ্গুলি না ডাঙ্গুলি একজন সাংসদকে উনি কোট করছেন, একজন গাঙ্গুলি না ডাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি। আমার তো মনে হয় ওই মানে ওনার জিজ্ঞেস করা উচিত যে ওই কালীঘাটের টালির চালার সামনে যে ছেলেটি শুয়ে থাকতো যাতে রাজীব ব্যানার্জি আবার ঢুকতে না পারে তৃণমূলে, সেটা দেখবার জন্য তাকে জিজ্ঞেস করা উচিত যে ওনার নাম কি। উনি তো দলের সর্বময় কর্ত্রী, উচিত সোশ্যাল মিডিয়ার প্রধান তাকে জিজ্ঞেস করা যে ওনার নাম কি, উনি বলতে পারলেন না। আজকে এর সময়, এইগুলো করার সময় আজকে বসে শুনুন, বাস্তবে আমরা দেখেছি বিভিন্ন সিজিআই রিটায়ার করার পর বিভিন্ন প্রাইজ পোস্টিং পেয়েছে। এটা তো এই প্রথম না, বারে বারে বিজেপিটা করেছে। আগামী দিনে হয়তো সঞ্জীব খান্নাও আগস্ট মাসে মনে রিটায়ার করবেন, তারপর হয়তো পাবেন। এটা আমরা বারে মানে আপনি বলছেন এই মামলায় কোনো মেরিট নেই, শুধুমাত্র পলিটিক্স এন্ড পলিটিক্স। আমি প্রথমে বলছি আদালতকে স্বীকার করুন এর মধ্যে তাহলে কোনো মেরিট নেই, সম্মান জানিয়ে বলছি। এই দিন 15 আগে দেখা গেল ইয়াসবাদ ভার্মা তার কিছুই বুঝতে পারছি বেডরুমতে 15 কোটি টাকা পাওয়া গেল। তিনি কে ছিলেন আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে এই মামলায় কোনো মেরিট নেই? না না, একবারও বলছি না। তাহলে কেন বলছেন আপনারা কোন বিচারপতির বাড়িতে 15 কোটি টাকা পাওয়া গেল সেটা আপনার নেত্রীও বলেছেন? তার মানে দেশের সমস্ত বিচারপতি সুদখোর? না না, কখনোই না। তাই বলছেন? এটাও বলছি। দেখুন, তাহলে নিট দুর্নীতি আমরা দেখলাম, এটা প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কিন্তু প্যানেল বাতিল হচ্ছে এখানে। কিন্তু যারা যোগ্য তাদের নিয়ে তো বলা হচ্ছে না। প্যানেল বাতিল হচ্ছে ওই তো কেন তাদের কিং বসে আছে, কোথায় হচ্ছে না? আমি ঝন্টুদার কাছে যাবো এবার। ঝন্টুদা, আমারও ব্যক্তিগত তো কোনো আক্রোশ নেই দেবব্রত বাবুর সঙ্গে, কিন্তু আজকে তৃণমূলের কাছে আমার প্রশ্ন, বা এই রাজ্যের শাসক শক্তির কাছে আমার প্রশ্ন, যদি কেউ পারেন উত্তর দেবেন দয়া করে, অনুগ্রহ করে, যে আজকে যে এতগুলো পরিবারে হতাশা নেমে আসলো, ছোট ছোট বাচ্চা, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল, তাদের স্কুলের ফি আগে এই মাসে দেওয়া যাবে কিনা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। তারা কেউ বাইরে পড়তে গেছেন, কেউ ফ্ল্যাট কিনেছেন, কেউ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। জন্টুদা, আপনি আমাকে বলুন, আজকে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার পিঠ বাঁচানোর জন্য কখনো বিকাশবাবুকে দোষ, কখনো অভিজিৎ বাবুকে দোষ, কখনো বিজেপিকে দোষ, এমনকি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দোষ খুঁজে পেয়েছেন আজকে ওনার বক্তব্যে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দোষ, আমি সেটাও দেখাবো পরে আপনাদেরকে। এবার ব্যাপার হচ্ছে এইখানে দাঁড়িয়ে আসলে দোষটা কার? এবং যে ঘটনা ঘটছে, মানুষকে যদি প্রতিদিন এইভাবে ধীরে 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 ভুল তথ্য দেওয়া হয়, তাহলে মানুষ তো আগামী দিনে গিয়ে তার রিফ্লেকশন ভোট বক্সে ভুলই করবে। আমি তোমাকে পরিষ্কার বলছি, আমি ব্যক্তিগত আক্রমণ কোথাও করি না। এটা আমার পেশা নয়, নেশা নয়, কিচ্ছু নয়। আমি একটা ট্রাম ইউজ করলাম বিজ্ঞানের ছাত্র হিসাবে, জেনেটিক্যাল লায়ার। দেখো, এসএসসিতে আমার নুন ভাত খাওয়া হাওয়াতে পরিবারের সন্তান, আমি প্রাইমারি এসএসসি 1 নয়া পয়সা না ঠিকিয়ে
চাকরিটা পেয়েছিলাম, একাধিক স্কুল ছেড়ে আজকে তোমাদের এই বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সূত্রে তোমাদের এখানে ডাক পেয়েছি। ফলে আমার এর সাথে একটা আবেগ জড়িত। আমি তোমাকে প্রথম ফ্রম দ্য বিগিনিং ডে আমি বলে আছি যে এসএসসি প্রাইমারি রিক্রুটমেন্টের ইন্টারভিউ বোর্ডে থাকার সূত্রে আমি জেনেছি, ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছি যে কোনো রুল মানা হয়নি ভারত সরকারের, এসএসসিতে কোনো রুল মানা হয়নি। আজকে 6-7 বছর গলা ফাটিয়ে তুমি শুরুতে যেটা বললে, একটার পর একটা এই বিষয়টা নিয়ে প্রোগ্রাম করেছি। স্বচ্ছ ধারণার ভিত্তিতে তোমাকে বলছি যে চাকরি চুরিটা 17 কলায় হয়েছে, 17টা কলা, আমরা জানি সিঙ্গারে 16টা কলা হয়। এসএসসির এই মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে 17 কলায় 17 ভাবে চুরি হয়েছে। এটা হাইকোর্ট একদম উল্লেখ করেছে, পয়েন্ট উল্লেখ করেছে। 41 পৃষ্ঠার রায়টা পড়ো সুপ্রিম কোর্টের, আজকে পড়তে পড়তে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে দিয়েছে তারা কতবার রাজ্য প্রশাসন সুযোগ পেয়েছিল। আজকে উনি বলছেন অটোনোমাস। মনে রাখতে হবে অটোনোমাস বডিটা কন্ট্রোল বাই দ্য স্টেট। 1997 সালে বামফ্রন্ট বিধানসভা আইনে যখন এসএসসি আইনটা পাশ করে 98 থেকে এসএসসি চালু হয়, সেই সময় স্পষ্ট 17 নম্বর ধারাটা অ্যাড করে বলা হয় অটোনোমাস বাই কন্ট্রোল বাই দ্য স্টেট মেশিনারিজ। এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল এটার মধ্যে নতুন অভিযোজন সংযোজন করে বামেদের সময় রেকমেন্ড করতো এসএসসি, অ্যাপয়েন্টমেন্ট দিত এমসি ম্যানেজিং কমিটি স্কুলে, তৃণমূল এসে ক্ষমতার হস্তান্তর করে রেকমেন্ড অথরিটি রাখলো এসএসসিকে, অ্যাপয়েন্টমেন্ট ইস্যু স্কুলের হাত থেকে তুলে নেওয়া হলো, দেওয়া হলো সেন্ট্রালাইজ প্রসেসে বোর্ডের হাতে। অর্থাৎ চুরিটাকে সেন্ট্রালাইজ করতে একটা জায়গায় দেওয়া হলো, স্কুলগুলোকে দেওয়া হলো না। হেডমাস্টার বা এমসির হাতে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু অথরিটি থাকলে এই ব্যাপক চুরিটা করতে পারবে না বলেই সেন্ট্রালাইজড করা হয়েছিল। অর্থাৎ আরেকটা অথরিটি বাড়লো সরকারের। সরকার যদি এসএসসি স্কুলগুলো দায়িত্ব দিত, সরকার বলতেই পারতো স্কুল তো সব আমার ইউনিয়ন নয়, এমসি সব আমার নয়, তৃণমূলের আছে, বিজেপির আছে, তাই দায়ী আমার নেই। এবার তো সরকার উল্টো করতে পারবে না। তৃতীয়, আচ্ছা তুমি মনে আছে 17 আগস্ট 2018 সাল পরেশ অধিকারী বাম ঝান্ডা ছেড়ে তৃণমূল ঝান্ডা নিলেন, আর নভেম্বর মাসে সেই বছরই পরীক্ষার ফর্ম ফিল আপ না করেও, প্যানেলে নাম না থাকার পরেও অঙ্কিতা অধিকারীর চাকরিটা হলো। একদম পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছে ব্যাপক দুর্নীতি, তুমি আসছো কি জন্য? একদম। আমি প্রশ্নটা করছি, আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে যতই জেনেটিক্যাল লায়ার হোক, রাজ্যের বাচ্চাও জেনে গেছে এই বিপুল মাত্রা চুরিটা হয়েছে দেবাশিস, এবং এই চুরিটাকে জাস্টিফাই করতে তারা যোগ্য অযোগ্যর সেগ্রিগেশনটা করেনি। যদি তফাতিকরণটা করতো তৃণমূল, তাহলে আমি বলছি তুমি আজকে খবরটা করতে যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা গ্রামগঞ্জে গাছের গোড়ায় তৃণমূল নেতাদের ধরে বেঁধে পেটানো হচ্ছে, এবং দলটা 24 ঘন্টায় উঠে যেত। তৃণমূল নেত্রী জানেন, তাই ইচ্ছাকৃতভাবে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে পুরোটাকে জাস্টিফাই করলেন তিনি। এখন বলছেন সমাবেশ করবেন, এখন বলছেন চাকরি দেবেন। আপনি কি জানেন নতুন করে রিক্রুটমেন্ট হলে এই ছেলেদের কেউ চাকরি পাবে না, বিকজ তারা ব্যাকডেটেড হয়ে গেছে। আর আপনার বদান্যতায় 14 বছরে 14টা বিএ, 14টা এমএ, 14টা এমএসসি, 14টা এমকম, 14টা বিএড এর কোটি কোটি বেকার এই রাজ্যে বসে আছে, তারা কম্পিটিশনে এগিয়ে যাবে। একদম মনে আছে আপনার? আপনি নিজে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, যে সরকার চাকরি দিতে পারে না, তাদের থাকার ক্ষমতা নেই। আপনি বলেছিলেন। আপনি কি করছেন? সত্যি তাই। কোনো লজ্জা আছে আপনার? এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছেন। আজকে জানো বাংলার ইতিহাসে কত বড় লজ্জা, স্কুলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, ইন দ্য মিডল ডে কাঁপতে কাঁপতে মাস্টারমশাইরা বিদ্যা বেরিয়ে গেলেন। যখন ঝন্টুদা এই কথা বলছেন, আমি সেই ছবি একবার একটু দেখাই আপনাদেরকে। অত্যন্ত হতাশার ছবি, যেটা আমরা একটা কুলতলি থেকে পেলাম, কুলতলি থেকে যে স্কুল দুর্গাপুরে পেলাম, মালদার ছবি পেলাম, যেখানে স্কুলের একের পর এক, এই যে দেখুন, আমি এটা দক্ষিণ 24 পরগনার জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল, যেখানে 11 জন 16 সালের প্যানেলভুক্ত, তারা স্কুল চলাকালীন তারা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছেন স্কুল থেকে। আমরা সেই ছবি, এবং যদি শিক্ষকদের বক্তব্য শোনানো সম্ভব হয়, আমরা পরের ছবি দেখাচ্ছি দুর্গাপুরের এই স্কুলেও 8 জনের চাকরি গেছে, কারণ তারা প্রত্যেকেই, এই যে এটা হচ্ছে নেপালি পাড়া হিন্দি হাই স্কুল, এই লোকেশন হচ্ছে আপনার দুর্গাপুরের। পরে আমরা বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, সেখানেও একের পর এক চাকরি চলে গেছে। মালদারও ছবি আমরা একবার দেখাতে পারি, মালদার স্কুল, সেখান থেকেও
কিন্তু একের পর এক চাকরি গেছে, সেই ছবিগুলো কিন্তু পরপর এসছে। আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মানে কি অদ্ভুত পরিহাস, তিনি আজকে বলছেন যে আজকে 1 লক্ষ এখনো ফাঁকা পদ রয়েছে। আমি সন্দীপনকে বলবো একবার চালানোর জন্য যে সেই 1 লক্ষ ফাঁকা পদ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে 1 লক্ষ ফাঁকা পদ আছে, সেই পদ আমরা দিতে পারি, কিন্তু এই কোর্টের জন্য আমরা দিতে পারছিলাম না। আবারও সেই 22 সালের কথা মনে পড়ছে। 22 সালে ঠিক এমনিভাবেই একেবারে শহীদ দিবসের মঞ্চে বসে উনি বলেছিলেন লক্ষ লক্ষ পদ ফাঁকা আছে, আমরা কোর্টের জন্য দিতে পারি না, আইনের জন্য, আইন ব্যবস্থার জন্য দিতে পারি না। দেখবো, শুনবো কি বলেছেন। সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাবজুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। আরো 1 লক্ষ আছে। বাহ, হাতে আরো 1 লক্ষ আছে, চাকরি দেব, এইগুলো মিটিয়ে যাবে, তারপর আবার আমরা মানে ঢালাও চাকরি দেব। যে সরকারের আমলে রাস্তায় বসে থেকে বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষা চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, যে সরকার 1 লক্ষ চাকরি, শুনুন একবার এই রাজ্যের মানুষ শুনুন, এই ক্যাবিনেট, এরপরে আমরা পরের সেশন এটা নিয়ে আসবো, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে চাকরি দেওয়ার জন্য সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করতে হচ্ছে যে সরকারকে, সেই সরকার বলছে আমার 1 লক্ষ ভ্যাকেন্সি আছে। তাহলে তুমি কেন ক্যাবিনেট তৈরি করে সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করতে গিয়েছিলে ভাই? কেন গিয়েছিলে তৈরি করতে? আগামী 8 তারিখে তা শুনানি রয়েছে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়েছি, অনেকক্ষণ পরেই পেলাম, শামীম আহমেদ আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আমি শামীম সাহেবকে স্বাগত জানাবো। একটু ছোট্ট বিরতির পর ফিরে এসে শামীম সাহেবের কাছে যাব, সঙ্গে থাকুন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আমার বাড়ি অলওয়েজ রেডি। আর টয়লেট? হ্যাঁ, ডিটারজেন্ট দিয়ে ঘষে পরিষ্কার তো করেছিলাম, কিন্তু চমক, সবাই এসে পড়বে। অক্ষয়, কোনো আইডিয়া? বেস্ট এভার আইডিয়া। ডিটারজেন্টের চেয়েও 10 গুণ বেটার, সাফাই মাত্র 5 মিনিটে আর অনেকক্ষণ সুগন্ধ ছড়ায়। বিদ্যা, তোর বাড়ি তো ওয়াও। নতুন সুগন্ধযুক্ত বেস্ট এভার হারপিক, এখন এটা ট্রাই করেননি? তো কি করেছেন? সবাই পিসফুলি ঘুমোবে যখন মশাদের থেকে পাবে 100% প্রোটেকশন আর ক্যামোমাইলের রিল্যাক্সিং সুগন্ধ, শুধুমাত্র মর্টিন 2-in-1 এর সাথে। মর্টিন 2-in-1, এবার পিসফুলি ঘুমোন। দাদা, ফিনাইল দিন তো। নেন। না, আমার ফিনাইলই চাই। ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম, এ হলো লাইজলের শক্তি, মাত্র 69 টাকায়। দিয়ে দিন। ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস আর পোকামাকড় দূর করে। রোহন, রোগ সব জায়গায় আছে, পুরো দিন সাবধানে থেকো। মায়ের কাছে প্রমিস, আনন্দ টাইম মিস। রোহন, আইদা, ওই ভয় পেলি নাকি? বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? ইম্পসিবল। সেই জন্য ডেটলের নতুন প্রমিস, ভারতের প্রথম সাবান যা দেয় পুরো 12 ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড। ডেটল, সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে। রোগড়ে রোগড়ে ঘষতে ঘষতে, রোগড়ে রোগড়ে ঘষতে ঘষতে, রোগড়ে ঘষতে ঘষতে, রোগড়ে। এখন কলিন স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় 5 গুণ বেশি শাইন। মেয়ে পক্ষ এসেই চলে যায়। বাবা অক্ষয়, আমাদের ছেলেটা এত ভালো কিন্তু অবিবাহিত, কুষ্টিতে তো কোনো দোষ নেই। দোষ আপনার টয়লেটে আছে। সুগন্ধিত ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টে না ঘষা হয় না সুগন্ধ টেকে। নতুন বেস্ট এভার ছোট হারপিক, ডিটারজেন্টে থেকে 10 গুণ ভালো, সাফাই মাত্র 5 মিনিটে এবং বহু ঘন্টা সুগন্ধযুক্ত থাকে। এখন এটা ট্রাই করেননি তো করেছেন কি? হল্লা বউল কোড স্পন্সর্ড বাই লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজেরা বলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে, এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না,
এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে, এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। Nobody is to bail the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party. কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। সিপিএম নিজেরা বলে কি করতেন, চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। দেখুন শামীম সাহেব, আপনাকে স্বাগত জানানোর পাশাপাশি বলছি আজকের এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও রাজনীতির গন্ধ ছিল না। একটি সিস্টেম, সেই সিস্টেমের ফেলিয়ার, ইন্টেনশনালি ফেলিয়ার, একটা ইনস্টিটিউশনাল করাপশনের কথা সবাই বলছিল। কিন্তু নবান্নে বসে মুখ্যমন্ত্রী তার থেকেও বেশি তৃণমূলের দলনেত্রী রাজনীতির কথাটাকে ঢুকিয়ে দিয়ে গেলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই যে বাম বিজেপির যৌথ ষড়যন্ত্রে এতজন মানুষের চাকরি গেল, একজন প্রভাবশালী নেতা নবান্নে বসে কথাটা বলছেন, আমার কথা হচ্ছে বাংলার মানুষের উপর তার ইম্প্যাক্ট কি পড়বে এবং এই কথার সত্যতা কতটা, এটা হচ্ছে বড় প্রশ্ন। দ্বিতীয়ত, তিনি এই যে শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত ফাঁকা অবস্থা তৈরি হবে, তার জন্যও তিনি কেন্দ্র সরকার, বিজেপি এবং সিপিএমকে দোষারোপ করেছেন। এগুলো নিয়ে কি বলবেন? মানে আমার আজকে এই নিয়োগ বাতিল বা সেটা নিয়ে আপনার থেকে জানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, তাতে সামাজিক ইম্প্যাক্ট কি পড়তে পারে মানুষের মধ্যে, পজিটিভ আর নেগেটিভ, এটা আপনার থেকে একটু শুনবো। আমি শুরুতেই, আমি যেহেতু যোগ্য প্রার্থী যারা তাদেরকে বাঁচানোর জন্য লড়াইতে নেমেছিলাম এবং তাদের জন্য আইনি সওয়াল করেছি, আমি তাদেরকে যে ক্ষমা চাইবো যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সত্যিই হাতে থাকে না। হ্যাঁ, এদেরকে বাঁচানো সম্ভব হতো যদি একটুখানি সদিচ্ছা দেখাতো স্কুল সার্ভিস কমিশন এবং টেন্টেড ক্যান্ডিডেট তালিকাটা দিয়ে দিত। কেন দেখালো? যা তারা এফিডেভিটে দিয়েছিল হাইকোর্টে, যার তালিকা হাইকোর্টের জাজমেন্টের 240 নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা আছে। সেটা বলা হয়েছে যে প্যানেলের এক্সপায়ারির পরে বা প্যানেল বহির্ভূত, আসলে বাদ বাকি যে টেন্টেড ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করার কথা দায়িত্ব তাদের ছিল, তা করলো না বলে সত্যি সত্যি যারা যোগ্য প্রার্থী তাদের বাঁচাতে পারলাম না, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর রইল পরে মুখ্যমন্ত্রী যে কথা আজকে বলেছেন, আমার মনে হয় যে একটু আগে রাজীব বাবু যে কথাটা বলেছেন একদম সত্যি সত্যি গ্রামের কথা, গ্রাউন্ডের কথা, মাটির কথা তুলে নিয়ে এসছেন। যে আজকে একটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তারা লেখাপড়া শিখেছে দরিদ্র পরিবারে থেকে, সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পেয়েছে, সেই চাকরির ভিত্তিতে তার সমাজকে সে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস সে মাথায় রেখেছে। আজকে তিনি যদি সমাজ থেকে এগিয়ে আসেন, তাহলে তার সমাজে যারা বাকি অংশ তারা তাকে ফলো করবে, একদম তারা আরো কয়েক বছর পিছিয়ে গেলে। আর এই সময়কালে তারা ব্যাংক লোন নিয়েছেন তাদের একটা বাড়ি বানানোর জন্য, তারা বিয়ে করেছেন, তার পরিবারে একটা বাচ্চা এসছে নতুন, তার ভবিষ্যৎ আছে। ফলে পুরো সমাজকে ভেঙে ফেলার জন্য যা যা করণীয় রাষ্ট্র ব্যবস্থা চূড়ায় থেকে সেটা তিনি করেছেন। আর একই সঙ্গে স্কুল ব্যবস্থায় সেখানে যদি অযোগ্য শিক্ষক ঢুকে যায়, তাহলে পুরো সমাজ ধ্বংস হবে। তাহলে সমাজ ধ্বংসের জন্য প্রয়াসটা প্রথমেই নিয়েছিলেন, সেইটাকে আটকানোর জন্য একটা অংশের মানুষ চেষ্টা করেছিলেন, যেখানে আদালত বারে বারে সুযোগ দিয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে 42 নম্বর প্যারাগ্রাফে বাধ্য হয়েছে উল্লেখ করতে যে কোথাও গিয়ে কভার আপ করার চেষ্টা করছে, আসলে অপরাধ আর অপরাধীকে আড়াল করার জন্য যাদেরকে আজকে এই ঘটনার শিকার হতে হলো তারা সবাই যোগ্য প্রার্থী। এরা কোনোদিন ক্ষমা করবে না এই রাষ্ট্র ব্যবস্থা দায়িত্ব থাকা, এই চূড়ায় থাকা এই নেত্রীকে। এই নেত্রী আসলে যে এই সমস্ত অপরাধ জগৎটাকে পরিচালনা করছেন, সে ব্যাপারে আজকে আমরা নিশ্চিত হয়েছি, যখন তারা বারে বারে সুযোগ পাওয়ার পরও কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতে। শামীম সাহেব আমাকে বলুন যে এই যে বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও ওনারা দিলেন না, যদিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস মিটে অন্য কথা বলেছেন যে আমরা সময় পাইনি, আমাকে স্কোপ দেওয়া হলো না। এই যে তাহলে ওনারা দিলেন না, এই যে ওনারা তথ্যটা দিলেন না, শামীম সাহেব আমার কথা হচ্ছে
এর পেছনে ইন্টেনশন কি থাকতে পারে বা উদ্দেশ্য কি থাকতে পারে? কারণ আজকে আমি শুনছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে বিজেপি সাংসদ, তিনি বলছিলেন আজকের দিনে দাঁড়িয়েও সেগ্রিগেট করে দেওয়া সম্ভব, আমাদের কাছে বাইট আছে সেটা। আমি বলছি একদম সঠিকভাবেই বলেছেন। আজও যদি সুপ্রিম কোর্টে উনি যান, গিয়ে একটা রিভিউ পিটিশন করে বলেন যে হ্যাঁ আমরা যেটা দেখাতে পারিনি তখন আমরা এখন বাছাই করতে পেরেছি, আমি বলছি যে সুপ্রিম কোর্ট এখনো সম্ভাবনা আছে হয়তো কনসিডার করতে পারেন। কারণ আসলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রতিনিয়ত এই প্রচেষ্টা চালিয়েছেন যাতে যোগ্য প্রার্থীদের বাঁচানো যায়, কিন্তু আমি বললাম যে এই জন্যই প্রথমে ক্ষমা চেয়ে নিলাম যে যোগ্য প্রার্থীদের বাঁচানো সম্ভব তখনই যখন যারা অযোগ্য তাদের তালিকাটা প্রকাশ পাবে। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথাগুলো উল্লেখ করছেন না মুখ্যমন্ত্রী, যে হাইকোর্ট বলেছেন যে যারা প্যানেল বহির্ভূত, যারা প্যানেল এক্সপায়ারি পরে চাকরি পেয়েছে তাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে, তারা কাদের সঙ্গে এই জায়গাটা করতে পারলো, এই চাকরি জোগাড় করলো। আসলে এই যারা অপরাধী ছিল, অপরাধী আছে, এই অপরাধটাকে আড়াল করা হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। কারণ অপরাধকে আড়াল না করলে ওনার মন্ত্রিসভার সকলেই ঢুকবে জেলের ভেতরে। বেশ, আমি ঠিক এই জায়গাটা যেখানটা আপনি শামীম সাহেব বলছেন, আমি এটা নিয়ে রাজীবের কাছে যাব। রাজীব, এই যে মুখ্যমন্ত্রীর এই যে নতুন করে পদ তৈরি করা, সুপার নিউমেরিক পোস্ট, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে তৈরি করা সুপার নিউমেরিক পোস্ট, যদিও সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়নি, কিন্তু এই যে শামীম সাহেব যে ইন্টেনশনের কথা বলছেন, অপরাধ করা, অপরাধীকে লুকিয়ে রাখা, তথ্য গোপন করা, এই বিষয়গুলো, এইগুলো যোগ্য প্রার্থীরা নজরে রাখছেন বা তাদের পরবর্তীকালে কোনো আইনি প্রভিশনে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? রাজীব, প্রথমে বলি সুপার নিউমেরি পোস্টের ব্যাপারে যেটা অনেক দিন থেকে এটা প্রশ্ন করছে, আমরাও প্রতিবাদ করেছি যে সুপার নিউমেরি পোস্ট কেন তৈরি করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টে এটা সরকারকেও প্রশ্ন করেছে আপনি অযোগ্যদেরকে আড়াল করছেন, এটা প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, তখন সুপ্রিম মানে এসএসসি কিংবা রাজ্য সরকার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কোনো উত্তর দিতে পারেননি। তার মানে কি, এই সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্যই, এটা এখানে ক্লিয়ার হয়েছে। এবং আমাদের এখন সরকারের এখন কি করণীয়, আমরা যেটা সরকারের কাছে দাবি করছি, আমি এবং যারা যোগ্য প্রার্থীরা যারা আছি, যে আপনি রিভিউ পিটিশন অথবা কিউরেটিভ পিটিশন হয় দেখবেন, তার মাধ্যমে আপনি যোগ্য অযোগ্য, যোগ্যদের আলাদা লিস্ট, যে অযোগ্যদের আলাদা লিস্ট দেখালেন না, আজকে তোমার মনে হচ্ছে কেন যে উনি আগামীকাল বা আগামী পরশু এই সদিচ্ছা দেখাবেন? আমরা এখনো দাবি করছি, আমরা আগেও দাবি করেছি। এই দাবিটা কিভাবে হবে? এইভাবেই টেলিভিশনে বসে দাবি হবে নাকি তোমাদের অন্য কোনো প্ল্যানিং প্রোগ্রামিং? আমাদের এখন 7 তারিখ যাবে সকলকে, যারা যোগ্য আছি, যারা বৈধ আছি, সকলকে আমি এই টিভির মাধ্যমে সবাইকে আমি আহ্বান করছি, যারা আমরা বৈধ আছি, আপনারা সবাই এক হয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের যে এই চাকরি হারিয়েছে, আপনারা এখন সরকারকে আমরা বাধ্য করব যে আপনি সেগ্রিগেশনের পথে হাঁটুন। আপনি কেন এতদিন দিননি, আমাদের চাকরি কেন গেল সেটার উত্তর দিন। আপনি অন্য কাউকে দোষারোপ করছেন, আপনি রাজনীতিতে ঢুকে চলে যাচ্ছেন, কিন্তু এটা রাজনীতির কারণে যায়নি, আপনার নিজের রাজনীতির কারণে আমাদের চাকরি গেছে। অতএব আপনাকে এটা ভাবতে হবে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি নিজেই চান না শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক, তাহলে আপনি এখন বড় বড় কথা বলছেন কেন, তাকে দোষারোপ করছেন কেন? এটা আমরা জোর গলায় বলছি, একদম আপনি নিজে দায়ী এটার জন্য, মুখ্যমন্ত্রী নিজে দায়ী। বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমি সত্যি আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না, আমার কোনোদিন জীবনে সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা সারা। যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা, এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সারা জীবন সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। চলছে বাপের উপর বাপ হয়, আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো। বলির পাঠা কোথায় যাব আমরা? অবশ্যই মমতা ব্যানার্জির ওইসব ক্যাডারদের জন্য, তারা যদি টাকা না নিয়ে এইভাবে দুর্নীতি না করতো কি করে আসতো এই প্রশ্নটা? এত বছর 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তার
দেবব্রতদা, এই ঘটনা দেখার পরে একেবারে যৌথভাবে হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত আপনাদের। দেখুন, দুর্নীতি যারা করেছে সরকার তো অস্বীকারের জায়গায় নেই, একটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল আছে, মানে সরকারের যে সদিচ্ছা আছে সেটা তো প্রকাশ করেছে, কিন্তু দুর্নীতি যারা করে কেউ জেলে আছে, তার মানে সুপার নিউমেরিক পোস্ট যদি অনৈতিক অবৈধ হয় তার দায়িত্ব কিন্তু ক্যাবিনেট প্রধানকে নিতে হবে। না, আপনি কিন্তু তাই বললেন যে সরকারের একটা সদিচ্ছা দেখা যাচ্ছে, সদিচ্ছার জায়গা ছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেটা যদি অনৈতিকভাবে হয়, দুর্নীতির অভিযোগ আমি বলছি, মানে ধরুন আপনি গরিব, আমি কারুর থেকে চুরি করে আপনাকে 1 লাখ টাকা দিই, সেটা বলা হচ্ছে, আমি তো সদিচ্ছার জায়গাটা আপনার পাশে দাঁড়ানো সদিচ্ছা। দেখুন, যারা দুর্নীতি করেছে, দুর্নীতি যারা করেছে, একজন তো জেলে আছে, কয়েকজন জেলে আছে, কয়েকজন জেলে না, মানিক ভট্টাচার্য আপনাদের বিধায়ক, পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক এবং মন্ত্রী, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, দেখুন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আপনি এক সে বাড়কর যারা রয়েছে জেলে রয়েছেন, কিন্তু দেখুন যে যারা তাদের দায়ভার তো কিছুটা হলেও সরকার নেওয়ার চেষ্টা করেছে এবং যারা যোগ্য তাদের জায়গাটা ঠিক করে রাখার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে হয়নি, কিছু করার নেই। কিন্তু মহামান্য আদালত যে রায় দিয়েছে, আপনি পুরোপুরি অনুষ্ঠানের লাস্টে একবার ক্ষমা চেয়ে নিন। যে দলের কেউ যদি ক্ষমা না চায়, আমি একজন শিক্ষিত মানুষ, আমার মনে হচ্ছে এতে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমার প্রশ্ন না, দেখুন যাদের কাজে যে কোনো করবেন না, শুনুন বল, যে কোনো মানুষ একটা আপনার অপরাধ, সবচেয়ে বড় কথা কি বলুন তো দেবব্রতদা, আপনাদের দল কোন অপরাধ করতে পারে এটা আপনারা এন্ডোর্সই করেন, আপনি ক্ষমা চাইবেন, আপনার মধ্যে সেই অনুভবই নেই। এটাও বললেন না 98 সালের আগে এসএসসি হওয়ার আগে কিভাবে চাকরি হতো, আর সুয়ন চক্রবর্তী কেন মামলা করছেন না? আজকে শামীম বলছিলেন, আইনজীবী বলছিলেন যে যদি কারোর এগেইনস্টে অভিযোগ থাকে আপনি দিন। দীপ্তিমান্দা, আমি ঝন্টুদাকে দিয়ে শেষ করবো। দীপ্তিমান্দা, ভাবতে পারেন দীপ্তিমান্দা, আমার পার্টিকুলার কোনো ওইভাবে প্রশ্ন নেই, কিন্তু আজকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অটোনোমাস বডি হচ্ছে এসএসসি, দায় আমার না, তারপরে তৃণমূলকে ভোট দিন, আমার পাশে থাকুন, এদের চাকরি গেছে, এদের পাশে আমি আছি। কি আছেন আপনি? 7 তারিখে একটা গেট টুগেদার হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটাও ঠিক হয়ে গেছে। ডেপ্রাইভড কমিউনিটি বলে একটা নাকি দলও তৈরি হয়েছে, যারা ডেপ্রাইভড সব একসঙ্গে, আমি জানি না এতে রাজীবরা আছে কিনা, দেখি এটা তৃণমূলের একটা আলাদা শাখা সংগঠন, এরা বলছে নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে আর ডেপ্রাইভড স্টুডেন্টস, বারবার উনি বলেছেন স্টুডেন্টস, আজকে শিক্ষকদের উনি পরিষ্কার স্টুডেন্ট বলেছেন। প্রেস শিখছে, মমতাদির কাছ থেকে শেখার চেষ্টা করছে। যাই হোক, আমার যে বক্তব্য একদম কনক্লুশন সেটা হচ্ছে, দেখুন এই যে এই 2011 থেকে ক্ষমতায় আসার পর থেকে একটা কথা সবসময় চর্চিত হতো যে একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট। তো এই যে একটাই যে পোস্ট, সেই পোস্ট এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা জানি যে ওএমআর শিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাই তো? ওএমআর শিটগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এর মিরর ইমেজ কিন্তু সংরক্ষিত আছে। এই মিরর ইমেজ কিন্তু সেটা তাহলে সিবিআই, আমি বলছি সেটা, এই মিরর ইমেজ কিন্তু সিবিআই এটাকে বেরও করেছে। সিবিআই এর কাছে এটা আছেও। এটা কি গাজিয়াবাদের ওই যে সংগ্রহ করা? হ্যাঁ, কিন্তু যতক্ষণ না রাজ্য সরকারের সদিচ্ছার উপরে যা নির্ভর করছে, যে কথাটা আমার এই ভাই বলছিল যে চাকরি হারিয়েছে, যে রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। আজকে রাজ্য সরকার যদি চায় নতুন করে যোগ্য অযোগ্যকে নিরূপণ করে রাজ্য সরকার মুভ করলে সেটা করতে পারে, করতে পারছে না একটাই কারণে সবাইকে আমি জাস্ট এক সেকেন্ডে বলে শেষ করবো। তার কারণ হচ্ছে ওরা বলছে এই যে ফাঁকা ওএমআর শিট ভরে, ফাঁকা ওএমআর শিট দিয়ে যে চাকরি পেয়েছিল, এটা তো সম্পূর্ণ আজকে সবার কাছে পরিষ্কার হয়ে একদম তাই। ঝন্টুদা, সেই প্রভিশন আছে বা রাজ্য সরকার এতদিন যেটা করেনি আজ করবে এসে? না, এই করার সম্ভাবনাটা একদম নেই। আমি নির্মূল করে দিয়ে বলছি তো ভাই, দলটা উঠে যাবে 24 ঘন্টায়। আচ্ছা, কারণ তার মানে দল আগে গুরুত্ব পাবে, রাজনীতি গুরুত্ব পাবে, এদের স্বার্থ নয়, একদম রাজীবদের স্বার্থ এবং নয়। ফ্রম দ্য বিগিনিং ডে একদম একটা 42 জনের ক্যাবিনেটে, খুব ইম্পর্টেন্ট কথা এটা। শামীম দা, লাস্ট এই জায়গাটা, যে দল আগে গুরুত্ব পাবে, টিএমসি আগে গুরুত্ব পাবে, নাকি এই যে 16,000 শিক্ষক সঙ্গে অশিক্ষক সিডি মানে মিলে, গ্রুপ সি গ্রুপ ডি মিলে 26,000 25,000 মতো, এদের স্বার্থ গুরুত্ব পাবে সরকারের কাছে? দেখুন, এ কথা আমার আর বলার অপেক্ষা রাখে না যে দল গুরুত্ব পাচ্ছে, হ্যাঁ, কিন্তু যেটা নিয়ে আমি কনসার্ন তা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার সংবিধানের শপথ নিয়ে চালাচ্ছে, আর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায়ের শেষ প্যারাগ্রাফের মানে ফার্স্ট লাইনটাই হচ্ছে যে আর্টিকেল 14 এর ভায়োলেশন। আসলে আপনি যখন একটা অংশকে অন্তর্ভুক্ত করছেন যারা অযোগ্য, তাদেরকে চাকরি দিচ্ছেন, তাতে সরাসরি যেটা ভালো, যারা বৃহত্তর অংশের বেকার, একদম তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।
ফলে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ, সংবিধানকে বাঁচিয়ে রাখতে হবে, একদম, তবে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলেই রাজনীতি করতে পারবে। একদমই। অনেক ধন্যবাদ সবাইকে যারা আজকে প্যানেল উপস্থিত ছিলেন। আমাদের সীমিত সময়ের কারণের জন্য আর বেশি আলোচনা আমরা যেতে পারলাম না, কিন্তু অবশ্যই দিনভর এই খবরের সঙ্গে যেরকম আপনারা ছিলেন, রাতের দিকেও যে সমস্ত ডিসকাশন হবে সেখানেও অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আজকের এখানে এখন এই মুহূর্তে হাল্লাবোল শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।